রাজধানীর যানজট নিয়ন্ত্রণে ব্যাটারি অটোরিকশাকে লাইসেন্স দিয়ে করের আওতায় আনার পরামর্শ দিয়েছে পুলিশ। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক মতবিনিময়ে এই পরামর্শ দেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় তিনি জানান, চাঁদাবাজদের হালনাগাদ তালিকা তৈরি করা হয়েছে, দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে। ডিএমপি কমিশনার আরও বলেন, চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম দফায় দফায় বাড়ছে। পরে বলেন, গত এক মাসে নানা সমস্যায় পড়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্ব ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষে ৩ জনের মৃত্যুর দায় কে নেবে সে প্রশ্ন তোলেন ডিএমপি কমিশনার। শুধু ব্যাটারি চালিত অটোরিকশা নয়, যেখানে সেখানে মিছিলের কারণে যানজট ও জনদুর্ভোগ বাড়ছে বলেও মন্তব্য করেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এই ঢাকাবাসীর ব্যাপক কষ্ট হয়, দুর্ভোগ হয়, স্কুলে যেতে পারে না, মুমূর্ষ রোগী হাসপাতালে যেতে পারে না, বিদেশগামী যাত্রী এয়ারপোর্টে পৌঁছাতে পারে না। একটিবারও যদি আমরা এই সকল জিনিস না ভাবি, এই 2-2.5 কোটি লোকের এই শহরে আপনি কিভাবে মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য দিবেন? এ নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন হোসেন, ডিএমপি কমিশনার মূলত ব্যাটারি অটোরিকশাকে লাইসেন্স দেওয়ার ব্যাপারে কি কি যুক্তি তুলে ধরেছেন আর চাঁদাবাজদের তালিকার কথা বলছে, আসলে অভিযান কবে নাগাদ শুরু হতে পারে? তিনি যেটি বলেছেন যে রাজধানীর বিভিন্ন জায়গায়, বিশেষ করে 5ই আগস্টের পরে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের পতন হবার পরে বিভিন্ন জায়গায় তারা নানান রকমভাবে অভিযোগ পেয়েছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে তারা একটি খসড়া তালিকা তৈরি করেছেন যে কারা কোন কোন এলাকা জোন ভিত্তিক তারা কে কিভাবে চাঁদাবাজি করছেন এবং তার তালিকা তৈরি করছেন। সেই তালিকা ধরে ধরে আগামী 2-1 দিনের মধ্যে তারা গ্রেপ্তার যে অভিযান, অর্থাৎ দ্রুত অভিযান পরিচালনা করবেন। এর বাইরে তিনি সমসাময়িক বিষয় নিয়ে আরও বেশ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, ঢাকার যে শহর রয়েছে সেই শহরের শুধুমাত্র 7 ভাগ রাস্তা রয়েছে এবং তার বেশিরভাগ রাস্তাই অটোরিকশার দখলে। আপনি জানেন, গত 5ই আগস্টের আওয়ামী সরকারের পতনের পর যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই নাজুক অবস্থায় ছিল, সেই সুযোগে ঢাকা শহরে বেশিরভাগ, অর্থাৎ ঢাকা মেট্রো এলাকাতে অন্তত 13 লাখ রিকশা প্রবেশ করেছে নানানভাবে। এর মধ্যে এই পরিসংখ্যানটি হচ্ছে বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট AI থেকে এই তথ্যটি দেওয়া হয়েছে এবং তারা আরেকটি সংখ্যার কথাও সেই পরিসংখ্যানে বলা হয়েছে যে সারা দেশে চলতি বছর 900টিরই বেশি দুর্ঘটনা ঘটেছে অটোরিকশার মাধ্যমে, বিদ্যুৎ চালিত অটোরিকশার মাধ্যমে, ব্যাটারি চালিত অটোরিকশার মাধ্যমে, এবং তাতে প্রায় 582টি ঘটনাই অত্যন্ত ঝুঁকিপূর্ণ দুর্ঘটনা ঘটেছে। এই রিক্সাগুলোকে যদি নিয়ন্ত্রণে আনতে যায়, যেহেতু জীবিকার একটি বিষয় রয়েছে, অনেক বড় রকম একটি জনগোষ্ঠী এই অটোরিকশার সাথে সম্পৃক্ত। আপনি জানেন যে হাইকোর্টের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশনার কারণে বেশ কয়েক জায়গায় বিক্ষোভ কর্মসূচিও পালন করে অটোরিকশা চালকরা এবং পরবর্তীতে সেটি প্রত্যাহার করেন, অর্থাৎ 1 মাসের মতো একটি সময় দিয়ে সেটি হাইকোর্ট 1 মাসের একটি সময় দেয়। সেই ক্ষেত্রে এদেরকে আসলে লাইসেন্সের আওতায় আনা যায় কিনা, পাশাপাশি যেহেতু সরকারি সড়কে, অর্থাৎ সড়কে তারা যেহেতু চলাচল করবে, সেক্ষেত্রে তাদের করের আওতায় আনা যায় কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী একটি চিঠি দিয়েছেন এবং সেই চিঠির মাধ্যমে তিনি সুপারিশ করেছেন যে অটো রিকশাকে লাইসেন্স দেওয়া যায় কিনা এবং পাশাপাশি সেগুলোকে করের আওতায় আনা যায় কিনা, এরকম একটি বিষয় তিনি বলেছেন। পাশাপাশি তিনিও বলেছেন যে বেশ কিছু সড়কে যেইগুলো যান্ত্রিক, অর্থাৎ যারা বিশেষজ্ঞ রয়েছেন, বিশেষ করে পরিবহন বিশেষজ্ঞ রয়েছেন, তারা যেটি বলছেন যে অযান্ত্রিক যানবাহনের ক্ষেত্রে যেটি হয়, অটোরিকশা চালকদের ব্রেকটি নিয়ন্ত্রণ করা যায় না এবং সেই ব্রেক, অর্থাৎ গতি নিয়ন্ত্রণ করা যায় না, সেই গতি নিয়ন্ত্রণ না করতে কারোর কারণেই মূলত দুর্ঘটনা ঘটে এবং সেটিকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই পরামর্শ কেউ কেউ দিয়েছেন। আবার কেউ কেউ বলার চেষ্টা করেছেন যেখান থেকে আমদানি করা হয়, অর্থাৎ পার্টসগুলো যেখান থেকে আমদানি করা হয় সেইখান থেকে আসলে উৎস থেকে এটাকে বন্ধ করা যায় কিনা সেই পরামর্শ দিয়েছেন। এটি আসলে এখনো একটি প্রস্তাবের আকারে আছে। এই প্রস্তাব হয়তো সরকার বিবেচনায় নিয়ে সেদিকে ট্যাক্সের আওতায় আনা যায় কিনা, করের আওতায় আনা যায় কিনা সে বিষয়ে তিনি বেশ কিছু পরামর্শের কথা বলেছেন এবং তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি আকারে জানিয়েছেন। এর বাইরে আপনি জানেন যে ঢাকা শহরে 13 লাখ অটোরিকশা চলাচল করে। বেশ কিছু অটোরিকশা তার নিয়ন্ত্রণ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেগুলোতে আসলে কোনো নিয়মের বালাই নেই। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, তাদেরকে আসলে আইনের আওতায় আনা যায় না। মোটরসাইকেল কিংবা সিএনজি অথবা বাস ট্রাফিক আইন ভঙ্গ করলে তাদেরকে যেভাবে আইনের আওতায় আনা যায়, শাস্তি প্রদান করা যায়,
অটোরিকশার ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেটি ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্সের বিষয়ে পরামর্শ দিয়েছে ডিএমপি কমিশনার, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সকালে খুলনায় বৃষ্টি হয়েছে। এছাড়া আজ ঢাকা সহ দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভোর ৬টায় নিম্নচাপটি মোংলা ও পায়রা সমুদ্র বন্দর থেকে ১,১৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপের কেন্দ্রে সাগর খুবই উত্তাল রয়েছে। দেশের সব সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সংকেত জারি রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে সারা দেশে আজ রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানবো। রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, এখন যে আবহাওয়ার পরিস্থিতি, এই পরিস্থিতি আর কতদিন চলতে পারে এবং এই পরিস্থিতির পর শীতের তীব্রতা বাড়ার কোনো আভাস আছে কিনা? আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি যে সাগরের যে লঘুচাপটি সেটি গতকাল রাত থেকেই নিম্নচাপে পরিণত হয়েছে। আর সেই নিম্নচাপের প্রভাবেই কিন্তু এই আজকের আবহাওয়া অফিস বলছে যে অন্য যে কোনো দিন মানে গতকালও সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা যেখানে ২২ থেকে ২৪ ডিগ্রি ছিল, সেখানে আজকের তাপমাত্রা ছিল সকাল ৬টায় ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এই যে আবহাওয়া মানে তাপমাত্রা কমে যাওয়া, এই কমে যাওয়াটাই কেই কিন্তু আবহাওয়া অফিস বলছে যে একই সাথে সারা দেশের আবহাওয়াও কিন্তু একইভাবে আজকে কমে গেছে, যেহেতু সূর্যের আলো এখানে পৌঁছচ্ছে না মানে বায়ুমণ্ডলে, যার ফলে কিন্তু তাপমাত্রা কমছে। আবহাওয়া অফিস বলছে যে এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়া আরও ২ দিন অব্যাহত থাকতে পারে, মানে তাপমাত্রা কমতে থাকবে। তা আবহাওয়া অফিস বলছে রংপুর বিভাগ ব্যতীত অন্য বিভাগ মানে সারা দেশেই সারাটা দিনই আজকে এরকম মেঘাচ্ছন্ন আবহাওয়ার মধ্য দিয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ঢাকা বিভাগের কোথাও কোথাও কিন্তু বৃষ্টি হয়েছে এবং আরও দেশের অন্য কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকে আছে। পাশাপাশি আবহাওয়া অফিস বলছে যে আগামীকাল থেকে এই মেঘাচ্ছন্ন আবহাওয়া মানে মেঘলা আবহাওয়া কেটে গেলেও যে নিম্নচাপের প্রভাব সেটা কিন্তু সাগরে থেকে যাবে এবং এর প্রভাবে ২৪-২৫ তারিখ নাগাদ গিয়ে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণাঞ্চলে। ঢাকা থেকে দেশের দক্ষিণাঞ্চলে পুনরায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই তুলনায় রংপুর বিভাগ শেষের দিকে কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কা আছে কিনা জানিয়েছেন। নতুন করে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই, তবে এই বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমে যাবে এবং সেই তাপমাত্রা কমে যাওয়ার প্রভাবটি আরও ৩ থেকে ৪ দিন হতে পারে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অফিস। আর শৈত্যপ্রবাহ কিন্তু এই মাসের শুরুতে একটি শৈত্যপ্রবাহ সারা দেশের উপর দিয়ে গিয়েছে। আবহাওয়া অফিস বলছে জানুয়ারিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা এবং একাধিক শৈত্যপ্রবাহ আসতে পারে বলেও আবহাওয়া অফিস বলছে। তবে ডিসেম্বরে আর কোনো শৈত্যপ্রবাহ নেই। তবে এই মানে লঘুচাপে নিম্নচাপের প্রভাবে যতটুকু আবহাওয়া আর তাপমাত্রা বাড়ানো বা করবে এরকমটাই জানাচ্ছে। তবে মানে মাসের শেষের দিকে গিয়ে আবহাওয়া পরিস্থিতি আবার উন্নত হতে পারে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আগারগাঁও থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। কিশোরগঞ্জের হাওরের উপর নির্মিত অল ওয়েদার সড়ক ভেঙে ফেলার কোনো পরিকল্পনা করছে না সরকার। একথা জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, বন্যা মোকাবেলায় প্রয়োজনে হাওরের নদীগুলো খনন করা হবে। দুপুরে ইটনা উপজেলা কার্যালয়ে আয়োজিত সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, তৈরি সড়ক নিয়ে আলোচনা যাবে না সরকার, তবে এ সড়কের ফলে যেসব সমস্যা তৈরি হয়েছে সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে সমাধান করা হবে। এছাড়া মতামত নেওয়া হবে ভুক্তভোগীদেরও। এর আগে কিশোরগঞ্জ, করিমগঞ্জ,
চামড়াঘাট সড়ক যথাযথ মানে উন্নতিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা। এখন এটার ভালো মন্দ নিয়ে আমরা আর বিতর্ক করব না, কিন্তু এইটার ফলে সৃষ্ট যেসব অসুবিধা সৃষ্টি হয়েছে সেগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। বন্যা এখানে দীর্ঘায়িত হচ্ছে, সময় বেশি হচ্ছে, তো এইটার যেটা কারণ সেটা হচ্ছে যে ড্রেজিং হচ্ছে না, নদীগুলোতে পলি জমতেছে, সেটা হচ্ছে না। তো সেজন্য আমরা ড্রেজিংয়ের জন্য আমরা এর সঙ্গে কথা বলেছি, পানি সম্পদ সচিবের সাথে কথা বলেছি। পূর্বাঞ্চলে বুয়েট সিএসসির শিক্ষার্থী মুহতাসিম মাসুদকে হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি সহ ৫ দফা দাবিতে দুপুরে সংবাদ সম্মেলন করেন তারা। শিক্ষার্থীরা বলেন, অভিযুক্ত চালক দুর্ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিল, যার প্রমাণ মিলেছে ডোপ টেস্টে। তবে প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অভিযুক্তদের আইনজীবী গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। শুক্রবার রাত ৩টার দিকে পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় মোটরসাইকেল আরোহী বুয়েটের ৩ শিক্ষার্থীকে একটি দ্রুতগতির প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএসসির শিক্ষার্থী মুহতাসিম মাসুদ। আহত হন মেহেদি হাসান ও অমিত শাহ। গাড়িটি চালাচ্ছিলেন এক সাবেক ব্রিগেডিয়ার জেনারেলের ছেলে মুবিন আল মামুন। ঘটনাস্থলে গাড়ির চালকসহ ৩ জনকে আটক করে পুলিশ। পরে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করে পরিবার। একজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা তৎক্ষণাৎ সেই পথচারী থেকে ঘটনাস্থলের লোক থেকে একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে এসে স্থির অবস্থায় থাকা মোটরসাইকেল সহ ৩ জনকে আঘাত করে। এর ফলে তারা ৩ জন সড়কের বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে। আমরা দেখতে পাচ্ছি যে অভিযুক্তদের আইনজীবী গণমাধ্যমে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। একই সাথে কিছু সংবাদ মাধ্যমেও এই হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলে অপপ্রচারের চেষ্টা চালানো হচ্ছে। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং দ্রুততম সময়ে এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই। রাজনৈতিক অস্থিরতা ও উচ্চ মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাব পড়েছে দেশের বীমা খাতে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে বন্ধ হয়েছে প্রায় ৩.৫ লাখ বীমা পলিসি। সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক টানাপোড়েনের পাশাপাশি এ খাতে আস্থাহীনতা প্রকট হয়েছে। আমানতের সুদ হার বেড়ে যাওয়ায় ব্যাংকে ঝুঁকছে অনেক গ্রাহক, বলছে বীমা কোম্পানিগুলো। ৮ মাস ধরে মূল্যস্ফীতি ২ অঙ্কের ঘরে রয়েছে। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে খাদ্য মূল্যস্ফীতি এখনও ১৪% কাছাকাছি। এতে আয় ব্যয়ের ভারসাম্য হারিয়েছে বেশিরভাগ মানুষ। পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে দেশের বীমা খাতে। ২০২৪ সালের ৯ মাসে বন্ধ হয়েছে ৩,৪৭,৯৮৬টি পলিসি। বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ জানায়, ৩৬টি জীবন বীমা কোম্পানির মধ্যে পলিসি বাতিলের শীর্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তাদের পলিসি বাতিল হয় ৫৬,৩৩৮টি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বাতিল হয়েছে ৫৬,০৯৯টি, আর পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বাতিল হয়েছে ৩৩,৩০০রও বেশি। তো মানুষের ইনকামের ঘাটতি আছে, বা আগে তো মানুষের খাওয়া পড়া নিশ্চিত করা, তারপরে না সে অন্যান্য কাজ করে, বিমার পলিসি করে বা তার ঘরবাড়ি করে, তার সহায় সম্পত্তি করে। সে যদি নির্দিষ্ট টাইমে টাকাটা না পায়, সে যদি এই টাকাটা পেতে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 3 বছর ঘুরতে হয়, তখন বিমার উপরে মানুষের একটা বিদ্রূপ ধারণা, বিমার উপরে একটা তুচ্ছ তাচ্ছিল্যতা এসে যায়। বীমা কোম্পানিগুলো বলছে, সম্প্রতি ব্যাংক আমানতের সুদ হার বেড়ে যাওয়ায় ব্যাংকের দিকে ঝুঁকছেন অনেকে। এখন ব্যাংকের ইন্টারেস্ট রেটটা বেড়ে যাওয়ার কারণে স্বাভাবিক মানুষ একটু মনে করে যে না, ওখানে আমি ইনভেস্ট করলে আমি যে কোনো সময় টাকা পাচ্ছি, যে কোনো দ্রুত পাচ্ছি এবং লাভ বর্তমানে বেনিফিটটাও বেশি দিচ্ছে। বীমা কোম্পানিগুলো তার ব্যবসার ক্ষেত্রে এটা একটা নেতিবাচক প্রভাব পড়ছে এবং সর্বোপরি বীমা খাতকেই কিন্তু বীমা পুরা খাতটাকেই নেতিবাচকভাবে প্রভাবিত করছে। ২০২৩ সালে ৩৬টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রায় ১৫ লাখ গ্রাহকের পলিসি বন্ধ হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে চলতি এবছরও আস্থাহীনতা বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাটোরের কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশানে মন্দিরে ডাকাতের হামলায়
সেবায়েত তরুণ দাস নিহত হয়েছেন। এ সময় মন্দিরের দানবাক্স ও কয়েকটি ঘরের জিনিসপত্র লুট করে ডাকাতেরা। শুক্রবার রাতে ঘটনা ঘটে। মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সত্যনারায়ণ রায় টিপু জানান, সকালে মন্দিরের সদস্যরা ভোগ ঘরের বারান্দায় তরুণ দাসের হাত পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে এবং পরে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় মন্দিরের দানবাক্স ও ভান্ডার ঘরের তালা ভাঙা দেখতে পান তারা। মূল্যবান কাঁসা পিতলের সামগ্রী লুট করতেই সেবায়েত তরুণ দাসকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের দ্বিতীয় ও তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে। বেলা 11:15টায় হাইকোর্ট প্রাঙ্গণ ও পরে সচিবালয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজনৈতিক নেতা, সহকর্মী ও নানা স্তরের মানুষ। জানাজা শেষে মরদেহ রাখা হয় ঢাকার সিএমএইচের হিমঘরে। সোমবার তাকে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা রয়েছে। 2001 থেকে 2005 সাল পর্যন্ত দেশের 11তম অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন হাসান আরিফ। এছাড়া 1-11 ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইনসহ 3টি মন্ত্রণালয়ের উপদেষ্টাও ছিলেন তিনি। শুক্রবার বেলা 3টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান হাসান আরিফ। তার মৃত্যুতে শোক জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনরা। তার বাচনভঙ্গি, তার পড়াশোনার স্টাইল, তার আদালতের প্রেজেন্টেশনের যে স্টাইল, সবকিছু বাংলাদেশের আইনজীবী প্রত্যেকের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। বর্তমান সরকার উপদেষ্টা ছিলেন, উপদেষ্টা হিসাবে ইন্তেকাল করেছেন। তার এই জীবনে তার সততা নিয়ে কেউ কোনো কষ্ট কখনো তোলেনি। স্যারের যে বিনয়, এই বিনয় তার পরিবারে, আমাদের সকলের মধ্যে, তার কর্মস্থলে নিশ্চয়ই একটা প্রভাব রেখে যাবে। গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর ওপর বেলি ব্রিজে পাথর বোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়েছে। ভোরে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়, তবে বিকল্প পথে যানবাহন চলাচল করছে। পুলিশ জানিয়েছে ময়মনসিংহগামী পাথর বোঝাই একটি ট্রাকসহ ব্রিজ তুরাগ নদে ভেঙে পড়ে। ব্রিজটি ভেঙে পড়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। ওই লেনের যানবাহন কামারপাড়া রোড হয়ে চলছে, আর ঢাকাগামী সব যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার ব্যবহার করছে। জামালপুরের অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় ক্রীড়াবিদরা। মাঠে সাধারণ মাটি, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার সহ নানা অভিযোগ তাদের। আওয়ামী লীগ সরকার পতনের পর এ নিয়ে মুখ খুলছেন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। 2016-17 অর্থ বছরে জামালপুর অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে সংস্কারের উদ্যোগ নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। 2020 সালের 7 ডিসেম্বর কাজটি শেষ করে 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। খরচ হয় প্রায় 40 কোটি টাকা। এতে রয়েছে ক্রিকেট ও ফুটবল খেলার মাঠ, 4তলা প্যাভিলিয়ন, মিডিয়া সেন্টার, ভিআইপি লাউঞ্জ, ইনডোর ডরমেটরি, খেলোয়াড়দের ড্রেসিং রুম, জিম সহ নানা সুযোগ সুবিধা। তবে অভিযোগ উঠেছে স্টেডিয়ামের জন্য বিশেষায়িত মাটির বদলে ব্যবহার করা হয়েছে সাধারণ মাটি। অন্যান্য নির্মাণ সামগ্রীও ছিল নিম্নমানের। পাশাপাশি বাস্কেটবল ও ব্যাডমিন্টন কোর্ট নিয়েও রয়েছে বিভিন্ন অভিযোগ। এখানে যে মাটিটা দেওয়ার কথা ছিল সেই মাটিটা দেয় নাই, দিছে ওই চরের ক্ষেতের মাটি, যে মাটি দিয়ে ঘাসগুলা সন জাতীয় ঘাস হয়। একটা 6 মারলে দেখা যাইতেছে গ্যালারি পার হয়ে যায়। এই গ্রাউন্ডটা আপনার বাস্কেটবল গ্রাউন্ড না, এটা আপনার পার্কিং একটা ছিল, পার্কিং এর উপরে খালি 2টা খুঁটি করে দিয়েছে, 2 সাইডে হয়েছে। ব্যাডমিন্টনের কোনো কোর্ট নাই। স্টেডিয়াম নির্মাণে অনিয়ম ও দুর্নীতি তদন্তের পাশাপাশি মাঠে খেলার পরিবেশ ফিরিয়ে আনার দাবি ক্রীড়াবিদদের। এদিকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। বিগত সরকার আমলে এই স্টেডিয়াম যখন নির্মাণ করা হয় তখন যে 2 নাম্বারই বা তাদের যে অনিয়ম আছে সেটা সুষ্ঠু তদন্ত চায়। যারা টেকনিক্যাল এক্সপার্ট আছেন, কারণ এই মাঠের প্রিপারেশন এবং মাঠের যে কনস্ট্রাকশন, এইসব বিষয়ে আসলে তো টেকনিক্যাল ওপিনিয়ন প্রয়োজন। তাদের সংশ্লিষ্ট এরকম তাদের মাধ্যমে তদন্ত করে যদি এরকম কোনো কিছু বের হয়, এটা তো আসলেই ব্যবস্থা নেওয়ার হয়তো সুযোগ আছে।
জামালপুর স্টেডিয়ামের উদ্বোধন হয় 1979 সালে। 2013 সালে এটির নাম রাখা হয় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম। বর্তমানে এতে 40,000 দর্শক ধারণ ক্ষমতা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের উত্তরাঞ্চলে কমেছে শীতের প্রকোপ, তবে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা কাটলেও হিমেল বাতাসে আছে শীতের আমেজ। এদিকে সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের দক্ষিণের কয়েকটি জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। রাজধানী সহ বেশ কয়েকটি জেলায় আগামী দুদিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঘন কুয়াশা কেটে যাওয়ায় এবং তাপমাত্রা কিছুটা বাড়ায় উত্তরবঙ্গে গত সপ্তাহের শৈত্যপ্রবাহ আর নেই। তবে হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি তেমন কমেনি। পঞ্চগড়ে ভোরে কিছুটা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিলেছে রোদের দেখা। একই পরিস্থিতি মেহেরপুরেও। টানা 2 সপ্তাহ পর সূর্যের দেখা মেলায় দিনের বেলা কমেছে শীতের তীব্রতা। তবে নাটোরে কুয়াশা কমলেও কনকনে ঠান্ডা হাওয়ায় কাবু হয়ে পড়েছে সাধারণ মানুষ। এর পাশাপাশি শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। কনকনে শীত মনে হচ্ছে সূচের মতো শরীরের মধ্যে বিদ করতেছে এবং এই শীতে বয়স্ক মানুষের খুব কষ্ট। ঘুমানো রাত্রিরে শীতের জ্বালা, কনকনে বাতাস, কুয়াশা, হাত পা খালি কাঁপে। নওগাঁয় শীতের কারণে দুর্ভোগে পড়েছেন কৃষক ও কৃষি শ্রমিকরা। ভোরে শীতের প্রকোপ বেশি থাকায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। শীত ও কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আলু সরিষার চাষ। সকালে কাজকাম করা খুব মুশকিল হচ্ছে, 8টা-9টা বাজলে আমাদের কাজ হচ্ছে এবং আলু বিছন এগুলো ফেলার জন্য খুব সমস্যা হচ্ছে। এদিকে বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে সকাল থেকে বরিশালের আকাশ মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া ঝালকাঠিতে ঘন কুয়াশার পাশাপাশি বৃষ্টির কারণে ভোগান্তিতে মানুষ। বিভিন্ন জেলায় আগামী 2 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কালকে একটু তাপমাত্রা কমে যাবে এবং 23 তারিখ থেকে কিন্তু একটু শীতের অনুভূতির তীব্রতা বৃদ্ধি পাবে। লক্ষ্মীপুরে শুক্রবার রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। মেঘলা আকাশে বেড়েছে শীতের প্রকোপ। ভক্সপপ। সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে এবং মানুষ সঠিকভাবে কাজকর্ম যেতে পারছে না। কালকে রাত্রে থেকে হঠাৎ করে গুনিগুনি বৃষ্টি শুরু হচ্ছে, শীতও প্রচণ্ড আকারে বাড়তেছে। নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। দেশের সব সমুদ্র বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মধ্যরাতে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাসহ বিভিন্ন জায়গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বিএনপি সহ বিভিন্ন ব্যবসায়ীরা। শীতবস্ত্র পেয়েছেন ভাসমান শত শত মানুষ। গতরাত 12টায় কম্বল বিতরণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, প্রত্যেকেরই দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে। বিত্তবানদের উচিত সমাজের দুস্থদের পাশে দাঁড়ানো। সবাই এগিয়ে এলেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। মানবতার সেবায় দল মত নির্বিশেষে যারা সক্ষম ব্যক্তি, যারা দিতে পারেন, ধনী ব্যক্তি, ব্যবসায়ী কিংবা যারা বিভিন্নভাবে কালেক্ট করে এটা দিতে পারে, তাদের এগিয়ে আসা উচিত। শীতে সরগরম সিরাজগঞ্জের কাজীপুরের কম্বল গ্রাম। কম দাম আর ভালো মানের হওয়ায় এখানকার কম্বলের চাহিদাও রয়েছে সারা দেশে। গার্মেন্টসের ঝুট কাপড় দিয়ে এই কম্বল বানিয়ে স্বাবলম্বী হচ্ছেন অনেক নারী। সিরাজগঞ্জের কাজীপুরে গড়ে উঠেছে কম্বলপল্লী। শীত মৌসুমের শুরুতে সরগরম গ্রামগুলো। উপজেলার প্রায় 30টি গ্রামের প্রতি ঘরেই চলছে সেলাইয়ের কাজ। কাজীপুর থেকে পাইকারি দামে কম্বল কিনছেন উত্তরাঞ্চলের ব্যবসায়ীরা। প্রতিদিন প্রায় 30 লাখ টাকার বেশি বেচাকেনা হয় এই বাজারে। ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের পোশাক কারখানা থেকে কেনা টুকরো কাপড় মেশিনে সেলাই করে তৈরি করা হয় কম্বল। এখান থেকে দেশি কম্বলটা আমরা কিনি, এখানে সাশ্রয় রেটে পাই। এখানকার মানুষও লাভবান হয়, আমরাও লাভবান হই। চিটাগাং থেকেও নিয়ে আসি, আইনায় জুটগুলো আমরা গ্রামে পাঠাই। আমাদের মা বোনেরা গ্রামে থেকে কাজ করে। 3-4টা-5টা করে বানায়, 30 টাকা করে মজুরি পাই। আর যে টাকা এটা আমাদের বাড়তি কামায়, এই টাকা আমরা সংসারে লাগাই। প্রায় 45,000 মানুষের কর্মসংস্থান হয়েছে এই কাজে।
ব্যবসা প্রসারে বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এখানে এই গ্রামে প্রায় 30 জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেলাই মেশিন দেওয়া হয়েছে উপজেলা পরিষদ থেকে। এছাড়াও পল্লী সঞ্চয় ব্যাংক এবং যুব মন্ত্রণালয় থেকে যে ঋণগুলো আসে সেগুলো দেওয়ার ব্যবস্থা আমরা এখানে করেছি। বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত কাজীপুরে কম্বল তৈরি ও বেচাকেনা হয়। এই 6 মাসে ব্যবসা হয় প্রায় 100 কোটি টাকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জামালপুরের মাদারগঞ্জে চলছে জামাই মেলা। রয়েছে মাছ, মিষ্টি সহ মুখরোচক নানা খাবারের সমাহার। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মেলায় থাকছে নানা বয়সী মানুষের ভিড়। মেলায় 4 শতাধিক স্টল বসেছে। বছর শেষে জামাইকে দাওয়াত করা হয় শ্বশুর বাড়িতে, দেয়া হয় কয়েক হাজার টাকা। সেই টাকায় মেলা থেকে মাছ মিষ্টি কেনেন মেয়ের জামাইরা। দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। বাহারি খাবারের পাশাপাশি নজর কাটছে দোলনা, নাগরদোলা। 17 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই জামাই মেলা চলবে 7 দিন। প্রতি বছরই এমন মেলার আয়োজন করার দাবি দর্শনার্থীদের। এই জামাই মেলার উদ্যোগে সবাই একত্রিত হয়ে জামাই মেলাতে আসে, জামাই জোড়াদের আমরা দাওয়াত দিই। আমি মূলত ঢাকা থেকে এসেছি, আর ঢাকায় আমরা এরকম সুন্দর গ্রামীণ মেলা দেখতে পারি না। এখানে এসেছি, অনেক ভালো লাগছে। জামাই রেহাই জামাই মেলায় বড় বড় মিষ্টি কিনে নেওয়া যায়। স্বাস্থ্যসেবায় বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে চিকিৎসকদের কমিশন নেয়াকে অনৈতিক ও অবৈধ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক AK আজাদ খান। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ মিলনায়তনে স্বাস্থ্য সংস্কার কমিশন আয়োজিত অংশীজনদের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় অধ্যাপক AK আজাদ খান বলেন, সংস্কার প্রস্তাবে চিকিৎসকদের কমিশন নেয়া রোধে সুপারিশ করা হবে। এছাড়া স্বাস্থ্য শিক্ষা ও সেবা খাতে অংশীজনদের প্রস্তাবগুলো পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। স্বাস্থ্য খাত সংস্কার নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন পেশাজীবী ও স্বাস্থ্য সংগঠনের নেতারা। এ সময় স্বাস্থ্য খাতের নানা বৈষম্য ও অব্যবস্থাপনার কথা উল্লেখ করেন তারা। যে ডাক্তার তো কমিশন নেওয়া খালি ইমরাল না, ইললিগালও। কাজেই আমাদের রিপোর্টে ওইরকম একেবারে পিন পয়েন্ট করে না থাকে উল্লেখ থাকবে, এটা তো আমাদের আছে। ফাইনাল পর্যায়ে আসি না এখন, আরও তো ডায়ালগ হবে। চট্টগ্রাম ওয়াসা ও ফায়ার সার্ভিসের সমন্বয়হীনতায় অব্যবহৃত পড়ে আছে শহরের ফায়ার হাইড্রেন্টগুলো। ফায়ার সার্ভিসের দাবি, স্থাপনের আগে পরামর্শ না নেয়ায় ত্রুটিপূর্ণভাবে তৈরি হয়েছে এগুলো। তবে ওয়াসার দাবি, ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের উপস্থিতিতেই পানির গতি পরীক্ষা করা হয়েছে এসব হাইড্রেন্টের। চট্টগ্রাম শহরে আগুনের ঘটনা মোকাবেলায় পানির সরবরাহ নিশ্চিত করতে 2018 সালে 27টি ফায়ার হাইড্রেন্ট বসানো হয়। পরবর্তীতে 2020 থেকে 2022 সাল পর্যন্ত বসানো হয় আরও 144টি হাইড্রেন্ট। এর মধ্যে 27টি বাদে বাকিগুলো সচল আছে। তবে আগুন নেভাতে সচল হাইড্রেন্টের একটিও ব্যবহার করছে না ফায়ার সার্ভিস। আগুন নেভানোর জন্য পানির যে গতি থাকা দরকার তা নেই বলে দাবি করছেন কর্মকর্তারা। তারা বলছেন, এসব হাইড্রেন্ট স্থাপনের সময় তাদের সঙ্গে কোনো পরামর্শ করেনি ওয়াসা। অনেক কিছুতে এখানে ভুল আছে। লক সিস্টেম, আমরা যদি এটাকে পুশ করা হয় ওই কবলিনগুলো লেগে যাবে, অটো পানি যে আমাদের ডেলিভারি চলে আসবে। তো ওইটা তো কবলিনগুলো ঠিক করে নাই। 1, 2 নম্বরে যে পানির প্রেশারও নেই। অভিযোগ অস্বীকার করে ওয়াসা বলছে, ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের উপস্থিতিতেই পানির গতি পরীক্ষা করে এসব হাইড্রেন্ট বসানো হয়েছে। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স তাদের সাথে যথাযথভাবে কথা বলা হয়েছে। তাদের উপস্থিতিতে ফায়ার হাইড্রেন্টগুলো থেকে পানি রিলিজ করে আমরা দেখেছি। তাদের পাইপের দৈর্ঘ্যের মধ্যে যে সব অগ্নিকাণ্ড ঘটবে এমনও না, এবং তাদের রেঞ্জের মধ্যে সবসময় ফায়ার হাইড্রেন্ট পাওয়া যাবে ওটাও না। সমস্যা সমাধানে দুই প্রতিষ্ঠানের সমন্বয়ের উদ্যোগ জরুরি বলে মত নগর পরিকল্পনাবিদদের। একটি সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে যদি সমন্বয়হীনতার অভাবের কারণে এমন কষ্ট পেতে হয়, তাহলে কিন্তু আসলে এর দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে। এখান থেকে পরিত্রাণের জন্য অতি দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম ওয়াসা এবং ফায়ার সার্ভিসকে একসাথে বসে তাদের মূল সমস্যা কোথায় সেটি বের করতে হবে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী চট্টগ্রামে বছরে 1.5 থেকে 2,000 আগুনের ঘটনা ঘটে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
পশ্চিমা ও আরব সংস্কৃতির আদলে সৌদি আরবে যাত্রা শুরু করেছে নারী রক মিউজিক ব্যান্ড সিরা। পাশ্চাত্যের সাথে দেশীয় সংস্কৃতির মিলন ঘটিয়েছেন তারা, ফলে তাদের গানগুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে দর্শক শ্রোতাদের মাঝে। কঠোর ধর্মীয় বিধিনিষেধে পুরুষশাসিত সমাজে এই ব্যান্ড নারীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে বলছে সিরা ব্যান্ডের শিল্পীরা। সিরা ব্যান্ডের শুরুটা হয়েছিল রিয়াদের একটি আন্ডারগ্রাউন্ড গ্যারেজে। সেখানেই তারা অনুশীলন করত। গত ৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে তাদের প্রথম অ্যালবাম। অসাধারণ গানের লাইন আর রক আরব ফিউশনের কারণে রাতারাতি বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ব্যান্ড। রক মিউজিক নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে। এর আলাদা একটা ধরন আছে। শুধু চিৎকার করলেই রক মিউজিক হয় না। সৌদি নারীরা নিজেদের উপযুক্ত বলে মনে করেন না। আমি চাই তারা তাদের প্রতিভা প্রকাশ করুক। আরবি সংস্কৃতিতে সিরা অর্থ জীবন। এই ব্যান্ডের মূল উদ্দেশ্য সৌদি নারীদের সঙ্গীতের প্রতি আগ্রহী করা। ব্যান্ড সদস্যরা জানান, বিধিনিষেধ থাকা সত্ত্বেও পরিবারের সমর্থন পেয়েছেন তারা। সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রস্তুত করতে আমার পরিবার, বন্ধু বান্ধব সবার সমর্থন ছিল। এই গিটারটি আমি আমার প্রথম শোতে বাজাই। এটি আমার মা উপহার দিয়েছিলেন। 2008 সালে দ্য অ্যাকোলেড নামের আরও একটি নারী রক ব্যান্ড আত্মপ্রকাশ করেছিল, যাদের শুধুমাত্র আন্ডারগ্রাউন্ডেই গানের অনুমতি মিলেছিল। তবে এবার জনসম্মুখে গান গাওয়ার অনুমতি পেয়েছে সিরা ব্যান্ড। ভিশন 2030 সংস্কার পরিকল্পনার মাধ্যমে বেশ কিছু সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তন করছে সৌদি সরকার। কঠোর ইসলামিক শাসন ব্যবস্থাতেও এসেছে পরিবর্তন, বিশেষ করে নারীদের অধিকারের ব্যাপারে। ফলে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে সৌদি নারীরা। আত্মজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। আমন্ত্রণ পরের আয়োজনে।